ওকে। তো এখন ভর সংখ্যা তো এখানে সেম হবে, এটা তো 214 হবে। আর এইখানে এই যে পারমাণবিক সংখ্যা কত হবে বলো তো? বলো। হ্যাঁ, এটা হবে কিন্তু 83। এখন এটা যে 83 হচ্ছে, তো এটা যে 83 হবে আসলে, এটা এটা ভালোভাবে বোঝার জন্য তুমি যদি পুরোপুরি সংকেতটা যদি এই যে লেখো, এইখানে -1। ওকে, এইখানে -1, আর এখানে যদি 0 দাও তাহলে এটা কিন্তু ওকে। এখন এইখানে যে রাশি হলো, এখন তুমি যদি ম্যাথমেটিক্যালি হিসাব করো যে এমনিতে মনে রাখার জন্য, এইখানে সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস মিলে তোমার রাশি আর এক কত হবে? 83 হবে। তুমি এইভাবে মনে রাখতে পারো কিন্তু। ওকে। আবার তুমি যদি এটাকে বিটা রশ্মির কে আমরা যদি ডান দিকে নিয়ে এসে যদি লিখি, এইখানে বিটা -1 0। ওকে। এখন এই যে তোমার তোমার ডান দিকে হচ্ছে 82, আর এইখানে -1, সো এখন তো এখন যে এটা প্লাস অবস্থায় আছে না, তো এদিকে 82, এদিকে -1, তো এখন এটাকে 82 মিলাইতে গেলে এইখানে কত দেওয়া লাগবে? 83 দেওয়া লাগবে না? এটা বুঝছো? হ্যাঁ। ওকে। এখন এই যে তুমি যে বিটা রশ্মি মানে দুই ভাবেই লিখতে পারো, সমস্যা নেই। এইভাবেও লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো। ইলেকট্রন দিয়েও লিখতে পারো অথবা বিটা দিয়েও লিখতে পারো, কোনো কোনো সমস্যা নেই। ওকে। এখন আমরা তো আলফা নির্গমন এবং বিটা নির্গমন শিখলাম, তাহলে গামা নির্গমন হলে আসলে কি হবে? Wait, গামা নির্গমন হলে কোনো চেঞ্জই হবে না, কারণ এই যে গামা রশ্মির বৈশিষ্ট্যগুলো কি মনে আছে? এই যে গামা রশ্মির চার্জ কি? চার্জ নিরপেক্ষ, এবং এটা দেখো হুম। এর ভরও কিন্তু শূন্য। তাহলে এই যে গামা রশ্মির তোমার সংকেত হচ্ছে, আচ্ছা আমি এটা এইখানে লিখে দিই। এইখানে গামা নির্গমন, তোমার গামা রশ্মির সংকেত হচ্ছে 0 0। এখন এখন তাহলে গামা নির্গমন হলে কোনো চেঞ্জই হবে না। তো এখানে গামা নির্গমন হলে কোনো চেঞ্জ কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখবা। ওকে। এখন যদি এগুলা সবগুলা যদি বুঝে থাকো, ওকে, আগে এটা বলো, 40 নাম্বারটা 1 AMU সমান এখানে কত ছিল বলো তো? লিখে নিছো এটা? 1 AMU সমান কত হ্যাঁ, ইলেকট্রন ভোল্ট? এটা কত ছিল? নিশ্চিত। এটা ছিল 931 ইন্টু 10। হ্যাঁ, এটা ছিল 931.5, এত মেগা ইলেকট্রন ভোল্ট এটা ছিল। সো এখন এর সাথে 2 গুণ করো, সো এটা কত আসবে? এটা ক্যালকুলেটর থাকলে গুণ করো তো। এটা তো বোঝাই এই যাইতেছে, এটা হবে 1863 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা বোঝাই যাইতেছে। কারণ এক সমান যদি এত হয়, সো এটা হবে 1863। এটা কোনটা হবে? 41 নম্বর। বলো। এইটা হবে নাম্বার। কোনটা? বার। ক না খ? এক এক। হ্যাঁ, ক। ওকে। এর পরেরটা কি হবে?
কয়টা আলফা কণা নির্গত হয়েছে বলো। তাড়াতাড়ি বলো, সহজ এগুলা। হুম, কয়টা? এটা পারতেছো না, এটা সহজ তো। 42 নম্বরটা বলো। অ্যান্সার হবে 8। কয়টা? 8টা নির্গত হয়েছে আলফা কণা। হুম, হবে কয়টা? আমি তোমার কথা ঠিক মতো শুনতেছি না তো, আবার বলো। দুইটা। হ্যাঁ, এখানে অ্যান্সার আছে 2টা। এটা সহজ তো, এখানে তোমার ভর সংখ্যা হ্রাস পাইছে হচ্ছে 8, আর পারমাণবিক সংখ্যা হ্রাস পাইছে 4। সো এটা সমান কত হবে? এটা সমান 2টা আলফা কণা, বোঝাই তো যাইতেছে, কারণ একটা একটা বের হয়ে গেলে তোমার পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4। সো এটা তো দুইটারই দ্বিগুণ, সো এখানে 2টা আলফা কণা নির্গত হবে। খুবই সহজ। ওকে, এখন 20 নম্বরটা, এটা বলো। একটি ইউরেনিয়াম এত নিউক্লিয়াস প্রথম ধাপে এত পরিণত হয় এবং পরবর্তী ধাপে এততে পরিণত হয়। আচ্ছা, আমরা এটা এটা লিখি আগে। 20 নম্বরটা, এখানে বলছি ইউরেনিয়াম ছিল 238, 92। এইটা তোমার প্রথম ধাপে এখানে পরিণত হয়েছে 90, 234। এইখানে কি নির্গত হয়েছে বলো তো? হুম, আলফা। হ্যাঁ, এখানে আলফা নির্গত হয়েছে। আর এই পরের ধাপে আবার এইখান থেকে পরিণত হয়েছে পি এ। এইগুলোর নামগুলো যদিও আমার মনে নাই মৌলগুলোর। আর এটা আছে 91। এই ধাপে কি নির্গত হয়েছে? বিটা। হুম, এগুলো সহজ এমসিকিউ আসে। এই ধাপে নির্গত হয়েছে বিটা, সো অ্যান্সার হবে আলফা এবং বিটা। ওকে, এখন গামা রশ্মির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এটা চৌম্বক দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, সো এটা গ নম্বর। আর ভেদন ক্ষমতার আম, এই ভেদন ক্ষমতার মধ্যে সবচেয়ে বেশি কে বলো তো? গামা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে হবে গামা, তারপরে বিটা, তারপরে আলফা। সো এটা ক নম্বর অ্যান্সার, সহজ। আচ্ছা, এইটা আমাদের কালকে পড়ার মধ্যে এমসিকিউ। এটা বলো। এবং এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া বলতে হবে, কারণ এটা আছে ঢাকা ইউনিভার্সিটি 2018-19 সালের, সো এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া, এবং এগুলো সবগুলো ঢাকা ইউনিভার্সিটির এই প্রশ্ন। এখন এগুলো সবগুলাই এগুলো পারা উচিত। সো প্রথম বোর কক্ষপথে শক্তি দেওয়া E1 -13.6। এখন বলছে যে তৃতীয়, সো E3 এই কি হবে বলো তো? কালকে সূত্রগুলো যদি সব মনে থাকে, E3 কি হবে বলো? এনএস দশমিক আচ্ছা, দাঁড়াও দাঁড়াও এনএস তোমার। মানে ওয়েট 9। ওয়েট। আচ্ছা, দাঁড়াও, তোমার নেট সমস্যা না আমার নেট সমস্যা বুঝতেছি না তো, এখানে যদি ওয়াইফাই এর অবস্থা খুব বেশি একটা ভালো না। আচ্ছা, দাঁড়াও, আমি মোবাইলের নেট ইয়ে করতেছি, কারণ এখানে তো শোনাই যাইতেছে না। ওয়েট।
একটু দাঁড়াও। হ্যাঁ, এখন বলো তো, আবার বলো। E3 কি হবে বলো? এটা -13.6 n² মানে 9 হবে। হ্যাঁ, সো এখানে অ্যান্সার এই যে কোনটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি বলো তো? ক নাম্বার? হ্যাঁ, এটা হবে ক নম্বর। এটা তো মানে তোমার কাছে তো ক্যালকুলেটর থাকবে না যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায়, সো এটা তো 3.4 তো হওয়ার চান্সই নেই, কারণ তুমি 13কে 9 দ্বারা এই ভাগ করলে তো 2-এর বেশি তো জীবনেও হবে না। এটা তো মানে এটা কমন সেন্স খাটায় বুঝতে হবে, এটা কি 2-এর বেশি হবে? এই যে তোমার 13, মানে আমি বলি এইখানে হচ্ছে তোমার এই যে 9 থেকে বড় এবং 18 থেকে ছোট যে কোনো সংখ্যাকে তুমি যদি 9 দ্বারা তুমি যদি ভাগ করো, এগুলো সবসময় কি হবে? 1 থেকে ছোট হবে, না সরি, 2 থেকে ছোট হবে না। হুম। তো এইসব জিনিস টুকটাক মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে 1.5, সিম্পল একটা অ্যান্সার। ওকে, এখন এটা বলো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আসছে। সো এটা এ- একই বছর এক চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসছে, এটা কিন্তু রেয়ার। মানে তোমার এমসিকিউ মানে ফিজিক্সে 15টা না কয়টা থেকে, হ্যাঁ 15টা এমসিকিউ। সো চ্যাপ্টার অনেক। তো এই এই ছোট চ্যাপ্টার থেকে দুইটা এমসিকিউ আসা মানে অনেক কিছু। তবে দুইটাই সহজ সহজ এমসিকিউ, বলো এটা বলো। আচ্ছা দেখো, এটা পারার জন্য তোমার অবশ্যই প্রশ্নে রাপ করতে হবে। এটা এমনিতে এটা 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 মানে মাথায় মাথায় এটা হওয়ার চান্স খুবই কম। ওকে, এখন একটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াস একটা নিউট্রন গ্রহণ করছে। নিউট্রনের সংকেত কি? তোমার নিউট্রন মানে হচ্ছে 10, না সরি সরি উল্টো বললাম। নিউটন মানে হচ্ছে নিউটন মানে হচ্ছে 0, 1। আচ্ছা, এটা একটু লিখে রাখো, এটা হচ্ছে নিউট্রনের সংকেত 0, 1। সো এখন এইখানে যে বলছে যে একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করছে, তো এইটা আমরা ধরে নিলাম যে এক্স একটা পরমাণু নিউক্লিয়াস, এটা গ্রহণ করছে মানে কি +0, 1। ওকে, এবং একটা একটা বিটা কণা নিঃসরণ করে, বিটা কণা ছেড়ে দিছে। এখন বিটা কণা ছেড়ে দিলে তুমি যদি বাম দিকে লেখো তাহলে মাইনাস, আর ডান দিকে লিখলে প্লাস না? So, এটা কি হবে? বিটা -1, 0, এটা হবে না? ওকে, হ্যাঁ। আবার এই যে দুইটা আলফা কণায় পরিণত হয়, মানে আবার এই যে দুইটা আলফা কণাও সৃষ্টি করছে কিন্তু। সো এখন দুইটা আলফা কণা লিখো। এখন তাহলে কি হবে? 2, 4, এটা না, এটা হচ্ছে 2 × একটা আলফা কণা, যেহেতু দুইটা আলফা কণা বলছে। ওকে, তাহলে এখন তুমি এই যে আগে তুমি প্রোটন সংখ্যাগুলা কাউন্ট করো। এইখানে 0, এইখানে -1, এইখানে কত? 2 × 4 না? এখানে এটা হচ্ছে 2 × 4। তাহলে এখন এই যে এক্স এর পূরণ সংখ্যা কত হবে বলো তো? এক্স এর পূরণ সংখ্যা এক্স এর হবে কত হবে? 3। হ্যাঁ, এটা হবে 3। আর এখন এই ভর সংখ্যা কাউন্ট করো। এই ভর সংখ্যা করো, কাউন্ট করো, এটা কত হবে? ভর সংখ্যা তো 9 হওয়ার কথা। না না, 9 কেন হবে? তোমার তোমার এই ডান হ্যাঁ। দিকে কত? 8 না? ডান দিকে তো 8, মোট হ্যাঁ। 8 না? দুইটা মিলেই তো বাম দিকেও তো 8 হওয়া লাগবে। তো বাম দিকে তো
নিউটনের এক আছে, এক্স এর তাহলে এই কত হওয়া লাগবে? ও 7। হ্যাঁ, এক্স এর হওয়া লাগবে 7। সো এখন তাহলে অ্যান্সার হবে কোনটা? এ হচ্ছে 7, আর জেড হচ্ছে কত, 3, তাহলে অ্যান্সার হচ্ছে সি। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এগুলো সহজ প্রশ্ন কিন্তু, এগুলো সবগুলো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। ওকে, এখন এটা বলো। এই যে দেখো, এই টপিক থেকে কিন্তু বারবার এই যে এখানে প্রশ্ন আসছে, 15-16 সালে প্রশ্ন আসছে, তারপর 16 সালে প্রশ্ন আসছে, 18 সালে এই প্রশ্ন আসছে, মানে পরপর 3 বছরের যে ভর্তি পরীক্ষায় কিন্তু সেম টপিক থেকে সেম এই প্রশ্ন কিন্তু আসছে। তো এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, এটা যে কোনো ভর্তি পরীক্ষার জন্যই দেখবা যে এই টপিক থেকে একটা প্রশ্ন না একটা প্রশ্ন দিয়েই দিছে। ওকে, এখন এটা বলো, 13 নম্বরটা বলো। এখন একটা বক্স আছে যে বেরিয়ামের উপরে, মানে এখানে বেরিয়ামের ভর সংখ্যাটা জাস্ট বের করতে বলছে। খুবই সহজ, বলো। এটা হবে 141। 141, দাঁড়াও, এটা কত? 236 থেকে এটা এই কত বিয়োগ দেওয়া লাগবে এখানে? এখানে 92 আর 3, এখানে 95। এটা 141 হয় এটা বিয়োগ করলে? হুম, হ্যাঁ, এটা 5 না 6, তাহলে 5, হ্যাঁ এটা 100, ওইটাই হয়। 41 হবে। ওকে, সো এটা হচ্ছে 141। তো দেখো, এই যে এগুলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সহজ সহজ প্রশ্নে আসে। ওকে, এরপরে এটা তো আরো সহজ, এটা বলো। এটার অ্যান্সার হচ্ছে বি। হুম, সো এইগুলো ভর্তি পরীক্ষায় কিন্তু খুব টাফ প্রশ্ন আসে না, খুবই সহজ সহজ প্রশ্ন আসে। তো তোমার সব চ্যাপ্টার যদি ভালোভাবে পড়া থাকে তাহলে ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। ওকে, তো এখন এই চ্যাপ্টারে যেগুলো ম্যাথমেটিক্যাল টাইপের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের এই যে তেজস্ক্রিয় ক্ষয় বা রেডিও অ্যাক্টিভ ডিকে। ওকে, তো এখন এই তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রটা আছে, এটা আছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। এটাকে কিন্তু তেজস্ক্রিয় ক্ষয় সূত্র বলা হয়, এটা মাথায় রাখবা। এখানে পরীক্ষা কিন্তু ডিরেক্ট বলবে যে এই তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি ই- লিখো। সো এটা হচ্ছে তার বিবৃতি, যে কোনো তেজস্ক্রিয় নমুনায় পরমাণু ভাঙনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। এখন এইটা কোনো তেজস্ক্রিয় নমুনায় পরমাণু ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার ওকে, এটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। এখন এটা দ্বারা কি বোঝায়? এখন ধরো যে এটা আমার পরমাণু। ওকে, আচ্ছা, এখানে কারেন্ট চলে গেছে, এখানে তো কারেন্ট যায় না নর্মালি, ভাগ্য ভালো যে আমার ফোনে নেট আছে। তো নেট তো থাকে না নর্মালি, এগুলো আছে গ্রামে গিয়ে কিনছিলাম, তো ওই নেট এখনই আছে, ওই জন্য। আচ্ছা, যাই হোক, এখন এটা ধরো যে আমার পরমাণু নিউক্লিয়াস। এখন এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এখন ধরো যে এটা একটা আমার একটা তেজস্ক্রিয় পরমাণু, সো এটা থেকে তো আলফা, বিটা এবং এই গামা রশ্মি নির্গত হবে। এখন আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হওয়া শুরু করলে তোমার আমি এই এই এখন ধরলাম যে একটা
T1 সময় পরে এই পরমাণুর আকৃতি কি সেম থাকবে? না। এটা এটা ধরো যে এরকম হইলো T1 সময় পরে। এখন আলফা বিটা এই গামা রশ্মি নির্গমন কিন্তু থামবে না, এটা কিন্তু চলতেই থাকবে, কারণ এটা একটা কন্টিনিউয়াস এবং স্বতঃস্ফূর্ত প্রসেস, এটা থামবে না। ওকে। এখন আগে ধরলাম যে আমার এই যে এন পরিমাণে অক্ষত পরমাণু ছিল, এই পুরো পদার্থতে আমার এন পরিমাণে অক্ষত পরমাণু ছিল। এখন এখন ধরলাম যে এখানে এন ওয়ান পরিমাণে অক্ষত পরমাণু আছে। এখন এই যে পরমাণু ভাঙনের হার বা তোমার তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের হার শুরুতে এই যত ছিল, এই পরবর্তীতে T1 সময় পরে কি সেম থাকবে? আর কারণ এইখানে তো অক্ষত পরমাণুর সংখ্যা প্রাথমিক অবস্থা থেকে হ্রাস পাবে অবশ্যই। আবার হুম। T2 সময় পরে গিয়ে এটা যখন ছোট হবে, তখন অক্ষত পরমাণুর সংখ্যা আরো হ্রাস পাবে। তখন কিন্তু আবার ভাঙনের হার আরো এই যে হ্রাস পাবে। সো এইভাবে তোমার এই তেজস্ক্রিয় এই যে রশ্মিগুলো নির্গত হইতে হইতে বা পরমাণুটা ভাঙতে ভাঙতে এখানে ধীরে ধীরে অক্ষত পরমাণুর সংখ্যা যত কমতে থাকবে, তত তার এই তেজস্ক্রিয়তার হার বা পরমাণু ভাঙনের হারও তত কমতে থাকবে। মানে অক্ষত পরমাণু যত বেশি থাকবে তত তাড়াতাড়ি ভাঙবে, যত কম থাকবে তত আস্তে আস্তে ভাঙবে। এটা বুঝছো? বুঝছি। ওকে। এখন এটাকে যে গাণিতিক আকারে যেভাবে লেখা হয়, যে কোনো তেজস্ক্রিয় নমুনায় অক্ষত পরমাণুর সংখ্যা n। ওকে। এখন টি সময়ে যদি ডিএন সংখ্যক ওই পরমাণু যদি ভাঙে, ডিটি সময়ে ডিএন সংখ্যক পরমাণু যদি ভাঙে, ওকে, এখন তাহলে পরমাণু ভাঙনের হার কি হবে বলো তো? পরমাণু পরমাণু ভাঙনের হার কি হবে? হুম dN/dt। হুম এটা হবে dN/dt। এটা কার সমানুপাতিক? এটা হচ্ছে অক্ষত পরমাণু সমানুপাতিক, মানে এন এর সমানুপাতিক, N। এটা না? তো এটাই হচ্ছে হুম। এখানে এটার গাণিতিক রূপ। ওকে। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো। ওকে। এখন এইখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসা হয়। আমরা এটা তো যে কোনো সূত্রেই সমান চিহ্ন, মানে তোমার সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসা হয়। সো এইখানে ধ্রুবকটা হচ্ছে ল্যামডা। সো ল্যামডাকে বলা হয় এখানে ক্ষয় ধ্রুবক। আচ্ছা, তো এখন এই যে তোমার ক্ষয়ের হার, এটা কি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে সময়ের সাথে সাথে? হ্রাস। হ্যাঁ, এটা তো হ্রাস পাচ্ছে। আমি তো এটা বুঝাইলামই যে তোমার সময়ের সাথে সাথে যখন ভাঙতে থাকবে, তখন তো অক্ষত পরমাণুর সংখ্যা কমতে থাকবে। সো অক্ষত পরমাণুর সংখ্যা যত কমতে থাকবে তত ভাঙনের হার কি হবে? হ্রাস পাবে। এখন তোমার সময়ের সাথে যদি ভাঙনের হার হ্রাস পায়, সো এটা এটা কি হবে? এই সামনে একটা মাইনাস আসবে, কারণ এখানে কি হার তোমার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এটা বুঝছো যে এখানে তোমার মাইনাসটা কি জন্য হলো? হ্যাঁ, বুঝছি। ওকে। সো এইখানে এটা হচ্ছে মেইন সূত্র।
আর এইখানে ল্যামডা আছে ক্ষয় ধ্রুবক। ওকে, এই সূত্রটা লিখে নাও। নিশ্চি। কারেন্ট গেছে। ওকে, একটু ধরো, কোন সময় কারেন্ট নিয়ে যায় ভাই। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, আমাদের যে সূত্রটা ছিল ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু এন, এটা হচ্ছে মেইন সূত্র। ওকে, আচ্ছা, এখন এইখানে এই যে এন যদি ওয়ান হয়, এন ওয়ান হলে এইখানে কি হবে, এন ওয়ান হলে ল্যামডা সমান হবে, আমি যদি মাইনাসটা ওইদিকে নিয়ে যাই, ডিএন বাই ডিটি, এটা না? হ্যাঁ। ওকে, এন ওয়ান মানে কি, এন এইখানে কি বলতো, এন হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা না? এন তো অক্ষত পরমাণু সংখ্যা। হুম। ওকে, এখন এন যদি অক্ষত পরমাণু সংখ্যা হয়, তো এন কে আমরা যখন ওয়ান ধরলাম, তখন ল্যামডা সমান এটা আসলো। এখন এই সূত্র থেকে একটা সংখ্যা আমি যদি দিতে চাই, তো এটা কি হবে, এটা হবে কোন তেজস্ক্রিয় পদার্থে একটি পরমাণু একক সময়ে ভেঙে যাওয়ার যে হার বা ভেঙে যাওয়ার যে সম্ভাব্যতা, এটাকে বলা হবে ল্যামডা বা হয় ধ্রুবক। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, কোন তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর কোন তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভেঙে যাওয়ার সম্ভাব্যতা। ওকে, একক সময়ে ভেঙে যাওয়ার সম্ভাব্যতাকে ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবকও এটাকে অনেক বইয়ে লেখা আছে, দুইটাই সেম। ওকে, এখন এইটার ছোট্ট একটা যে প্রমাণ আছে, এটা এই প্রমাণ বলতে এইখান থেকে আরো একটা সূত্র আসে, ওই সূত্র দিয়ে আমরা মূলত ম্যাথ ট্যাথ সবকিছুই করবো। তো ওই সূত্রটা কিভাবে আসে, এখন যখন সময়, যখন শুরুতে, এটাকে আমরা ধরে নিলাম যে এন নট, এন নট মানে তোমার একদম যখন এই তেজস্ক্রিয়তা যখন শুরু হবে, সেই মুহূর্তেই অক্ষত পরমাণুর সংখ্যা। আর হচ্ছে যে যখন টি ইজ ইকুয়াল টু টি মানে একদম তোমার শেষ মুহূর্তে অক্ষত পরমাণুর সংখ্যা যদি এন হয়, এই দুইটা জিনিস অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এই দুইটা জিনিস কিন্তু ম্যাথে থাকবে, এন নট এবং এন। সো এন নট এবং এন এর পরিচয় কি, এটা অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু অক্ষত পরমাণুর সংখ্যা কিন্তু। ওকে, এখন আমি যদি এটাকে সূত্রটা যদি লিখি, ডিএন বাই ডিটি মাইনাস ল্যামডা এন, সো এখন এখানে খেয়াল করো,
ডিএন বাই এন মাইনাস ল্যামডা ইন্টু ডিটি। এখন আমি যদি দুই দিকেই যদি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এখন দেখো ইন্টিগ্রেশন, আমি এখানে মাইনাস ল্যামডাটা একবারে বাইরে লিখলাম কারণ এখানে ল্যামডা কি একটা ধ্রুবক না, এটা তো ক্ষয় ধ্রুবক, এবং মাইনাস ল্যামডা হুম। সব পুরোটাই ধ্রুবক। সো এই ধ্রুবক গুলা কিন্তু ডিফারেন্সিয়েশন হোক অথবা ইন্টিগ্রেশন হোক বাইরে নিয়ে এসে লেখা যায়। ওকে, এগুলো তো জানো আশা করি। এখন আমাদের বাম দিকে এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? এন এর সাপেক্ষে না, এই বাম দিকে হ্যাঁ। ডি এন যেহেতু আছে তো এখানে লিমিট বসবে এন রিলেটেড। সো এখন আবার ডান দিকে তোমার ইন্টিগ্রেশন হচ্ছে টি এর সাপেক্ষে, সো এখানে লিমিট বসবে টি এর। সো টি হচ্ছে যখন 0 থেকে টি পর্যন্ত, তাহলে 0 সময়ে এন ছিল কত? এন নট না? আর আর টি সময়ে এন কত? এন আমরা যেটা হুম। ধরে নিছি। হুম। ওকে, এখন এই যে এই সূত্রটা তো রিসেন্টলি বেশ কয়েকবার পড়ানো হয়েছে, এটা কত? লন এক্স না এটা? হ্যাঁ। ওকে, তাহলে এখন এইখানে কি হবে? এটা হবে লন এন, আর এইখানে লোয়ার লিমিট এন নট, আপার লিমিট হচ্ছে এন। ওকে, দেন এইখানে বাইরে তো মাইনাস আছেই, আর এটা হচ্ছে শুধুমাত্র ডিএক্স সমান কি হয়? আচ্ছা, ইন্টিগ্রেশন তো পড়ো না এগুলা, এগুলো মনে না থাকারই কথা। ওকে, সো এটা হচ্ছে ডিএক্স সমান হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান হচ্ছে এক্স। তো ইন্টিগ্রেশন অফ ডিটি সমান কি হবে? শুধুমাত্র টি হবে না, এটা হচ্ছে 0 টি। ওকে, তো এখন লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি থাকে, এখানে নিয়ম হচ্ছে এই 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 তোমার প্রথমে যেটা আপার লিমিট ওইটা বসানো মাইনাস দিয়ে লোয়ার লিমিট। ওকে, এখন এখানে মাইনাস টি, এখানে টি এর জায়গায় যদি আপার লিমিট বসাও এটা টি হবে, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসালে 0। সো এখন লনের এই দুইটা যদি বিয়োগ থাকে আমরা সেটাকে ভাগ আকারে লিখতে পারি, এই নিয়ম তো জানা আছে, মাইনাস ল্যামডা টি, এটা হবে না? হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন এই যে এন্টিলক কে বুঝো? এন্টিলক, না। এন্টিলক হচ্ছে যে, এখন এটা এ- এটা এখন কিভাবে এটা বুঝে, মানে তুমি ক্যালকুলেটরে শিফট চেপে লগ চাপো তো, এটা কত আসে? শিফট চেপে লগ নাহলে লন যদি থাকে, শিফট লন চাপলে আসে না? হ্যাঁ। এই যে হচ্ছে এখানে, মানে তুমি যদি লনকে যদি সরাইতে চাও তো এখানে এন্টিলগ নেওয়া লাগে। সো এন্টিলগ নিলে এইখানে এন এন নট হবে, আর এইখানে আসবে, এর পাওয়ার এই চলে যাবে এইটা। এখন দেখো আমি যদি এইখান থেকে আবার আগের লাইনে যদি ফেরত যেতে চাই, এখন আমি যদি দুই দিকে লন নেই, এন ডিভাইড বাই এন নট, তাহলে আমার এখানেও লন নেওয়া লাগবে। ওকে, মানে এটা জাস্ট বোঝানোর জন্য আর কি। এখন দেখো এই যে আমাদের জেনারেল নিয়ম কি, ধরো যে লগের সাথে একটা কিছু গুণ অবস্থায় আছে, তার একটা পাওয়ার আছে, এটাকে সামনে নিয়ে লেখা যায় না? এই নিয়মটা তো যায়। এই জানো অন্তত। ওকে, তো এখন আমি যদি নেক্সট লাইনে এই পাওয়ারটাকে, মানে পাওয়ার কত লেমডা টি না, আমি এটাকে সামনে লিখলাম আর এখানে লন ই। এখন লন এর মান হচ্ছে 1, এটা লন এর মান হচ্ছে 1, সো এখন এখানে যদি 1 বসে তো এটাকে, এখন এখানে কি হবে? শুধুমাত্র মাইনাস ল্যামডা টি, অর্থাৎ আমাদের এই যে
আগের জিনিসটা আসলো আলটিমেটলি। সো এখানে এন্টিলগ নিলে এটা, এই নিয়মটা একটু মনে রাখবা যে এটা আসলে এইভাবে হয়। ওকে, তাহলে এন হচ্ছে, এন কি, টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা, এটা সমান কি হবে, এন নট মানে শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যা ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা। এই ল্যামডা কি, ল্যামডা হচ্ছে এখানে ক্ষয় ধ্রুবক, আর টি হচ্ছে সময়। সো এইটা হচ্ছে ফাইনাল সূত্র, এবং এই সূত্র দিয়ে ম্যাথ করব। সো এই সূত্রটা লিখে নাও। লিখে নিছো এটা? হ্যাঁ। ওকে, এখন এটা পড়ো। একটি রেডনের 75% ক্ষয় হতে এত দিন লাগে। আচ্ছা, এ হলে এখানে অবক্ষয় ধ্রুবকের মান মানে ল্যামডার মান বের করতে বলছে। আচ্ছা, এখন এই যে তোমার 75% ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট অংশ এই যে কত বলো তো? 25। অবশিষ্ট বা এটার আরেকটা নাম হচ্ছে অক্ষত। সো এখানে অক্ষত হচ্ছে 25%। এখন এটা কার 25%? আদি পরমাণু মানে তোমার শুরুর, অর্থাৎ এই প্রাথমিক অবস্থা 25% না, অবশিষ্ট অংশ হ্যাঁ। মানে তোমার প্রাথমিক অবস্থা যদি 100% থাকে, এখন আছে 25%। তো এখন এই যে এন কি ছিল, এন ছিল টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা। এখন এটা হুম। কার এই 20%? এটা এন, এন নট এর 25%। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay. তাহলে এখন দেখো, এন ডিভাইড বাই এন নট, এটা হচ্ছে 25% বা 0.25। আর আমাদের সূত্রটা এই ছিল কি, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা ছিল না? হ্যাঁ। ওকে, এখন এইখানে খেয়াল করো, এন বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখান থেকে ই সরানোর বুদ্ধি কি, লন নিয়ে আসা। So, এখন তুমি যদি এখানে লন নিয়ে আসো, এখানে চলে যাবে, শুধুমাত্র ল্যামডা টি হবে। Okay. এখন এন বাই এন নটের এখানে মান কত, 0.25, আমরা তো এটা পাইলাম, মাইনাস ল্যামডা, আর টি এর মান কত, 6.74 ডি। ওকে, এখন এটার মান এই যে বের করো। এটা আসবে 0.181। আচ্ছা দাঁড়াও, এটার টাইম বিশেষ।